আচ্ছা, মৌমাছির গল্পটা আমরা এতদিন যেভাবে শুনে এসছি সেটা কিন্তু এখন বদলে যাচ্ছে। এতদিন এটা ছিল একটা সংকটের গল্প, কিন্তু এখন এটা হয়ে উঠছে অবিশ্বাস্য সব উদ্ভাবন আর আশার এক নতুন অধ্যায়ের গল্প। চলুন এই নতুন ভবিষ্যতের গভীরে একবার ঢু মারা যাক। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৭৫%। আমাদের প্লেটে যে আপেল, বাদাম বা সকালের কাপে যে কফি থাকে তার অস্তিত্ব অনেকটাই নির্ভর করে পরাগায়নের ওপর। আর বিশ্বজুড়ে আমাদের খাদ্যশস্যের প্রায় ৭৫%-এর জন্যই এই পরাগায়ন অপরিহার্য, যার মূল কারিগরি হল মৌমাছি। তো বোঝাই যাচ্ছে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। একদিকে যেমন বাসস্থান ধ্বংস, কীটনাশক আর জলবায়ু পরিবর্তনের মতো বড় বড় সংকট রয়েছে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু অন্যদিকে আশার আলো দেখা যাচ্ছে। পরিবেশবান্ধব নতুন নকশা, আধুনিক প্রযুক্তি, জেনেটিক রিসার্চ, এই সব কিছু মিলে মৌমাছিদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আজকের এই বিশ্লেষণ আমরা ঠিক এই আশার দিকগুলোই তুলে ধরব। তো আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত ৩টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে দেখব কিভাবে আধুনিক প্রযুক্তি মৌমাছিদের সরাসরি সাহায্য করছে। এরপর জানব কিভাবে চাষাবাদের পদ্ধতিকেই বদলে দেওয়া হচ্ছে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে। আর সবশেষে কিভাবে নতুন অর্থনৈতিক মডেলগুলো মৌমাছিদের সুরক্ষায় একটা বড় ভূমিকা রাখছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, হাইটেক সলিউশনস। এখানে আমরা দেখব কিভাবে সায়েন্স ফিকশনের মতো সব প্রযুক্তি আজ মৌচাক রক্ষার বাস্তবতায় পরিণত হয়েছে। ভাবুন তো একবার, প্রত্যেকটা মৌচাক যেন একটা হাইটেক হেলথ মনিটর। এই স্মার্ট হাইভ ঠিক তাই। এর ভেতরে সেন্সরগুলো সারাক্ষণ তাপমাত্রা, আর্দ্রতা, এমনকি মৌমাছিদের গুঞ্জনের শব্দ পর্যন্ত বিশ্লেষণ করতে থাকে। যদি কোনো রোগ বা বিপদের সামান্যতম লক্ষণও দেখা যায়, সাথে সাথে মৌমাছি পালকের কাছে অ্যালার্ট চলে যায়। এটা একটা অসাধারণ আর্লি ওয়ার্নিং সিস্টেম, যা হাজার হাজার কলোনিকে নীরবে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে। এবার আসা যাক এমন একটা বিষয়ে যা শুনলে মনে হবে সায়েন্স ফিকশন সিনেমা থেকে উঠে এসেছে, হার্ভার্ড ইউনিভার্সিটির রোবোবিজ, মানে রোবোটিক মৌমাছি। কিন্তু প্রশ্নটা হলো, এই প্রযুক্তি কি মৌমাছিদের রক্ষা করার একটা উপায়, নাকি তাদের জায়গা নেওয়ার একটা চেষ্টা? এই টেবিলটা দেখুন, কি অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং, তাই না? এই মাইক্রো রোবটগুলোর ওজন একটা আসল মৌমাছির মতোই, মাত্র ৮০ মিলিগ্রাম। আর এর ডানাগুলো প্রতি সেকেন্ডে ১২০ বার ঝাপটাতে পারে। এর মূল লক্ষ্য হল, যেখানে প্রাকৃতিক পরাগায়নকারীর সংখ্যা একেবারে কমে গেছে, সেখানে জরুরি সাহায্য হিসেবে কাজ করা। রোবোবিজ নিঃসন্দেহে প্রযুক্তির একটা দারুণ উদাহরণ। কিন্তু এটা আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। আমরা কি প্রকৃতির শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছি, নাকি প্রকৃতির সাথে মিলেমিশে থাকার পথ খুঁজছি? আর এখানেই আসল সমস্যাগুলো সামনে চলে আসে। সমালোচকরা বলছেন, রোবট দিয়ে মৌমাছির কাজ করালে আমরা পরিবেশ ধ্বংসের মূল কারণগুলো সমাধান না করে পাশ কাটিয়ে যাচ্ছে। তাছাড়া এদের এখনও বাইরে থেকে পাওয়ার সাপ্লাই লাগে, আর এগুলোকে ব্যাপকভাবে ব্যবহার করার খরচও অনেক। আর প্রকৃতির ইকোসিস্টেমে এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে, সেটাও একটা বড় প্রশ্ন। আচ্ছা, রোবট দিয়ে মৌমাছির কাজ করানোর বদলে কেমন হয় যদি আমরা মৌমাছিদেরকেই আরও শক্তিশালী করে তুলি? জেনেটিক গবেষণার মাধ্যমে ঠিক এটাই করার চেষ্টা চলছে, বিশেষ করে মারাত্মক ভ্যারোয়া ডিস্ট্রাক্টর মাইটের বিরুদ্ধে। বিজ্ঞানীরা VSH বা ভেরোয়া সেন্সিটিভ হাইজিন নামে একটা দারুণ জেনেটিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করছেন। এই মৌমাছিরা হচ্ছে মৌচাকের নিজস্ব পরিষ্কারতা কর্মী বা ডাক্তার, যাই বলুন। তারা নিজেরাই মাইট আক্রান্ত লার্ভা খুঁজে বের করে সেগুলোকে মৌচাক থেকে পরিষ্কার করে ফেলে, ফলে মাইট আর বংশবৃদ্ধি করার সুযোগই পায় না। কি দারুণ একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা! আগে এই কাজটা করা হতো সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে, যেটা ছিল অনেক লম্বা আর কঠিন একটা প্রসেস। কিন্তু এখন আছে CRISPR-Cas9 জিন এডিটিংয়ের মতো গেম চেঞ্জিং টেকনোলজি। এটা ব্যবহার করে বিজ্ঞানীরা সরাসরি মৌমাছির ডিএনএ এডিট করে মাইট প্রতিরোধী জাত অনেক দ্রুত তৈরি করার দিকে এগোচ্ছেন। আচ্ছা, হাইটেক সমাধান তো অনেক হলো। এবার চলুন একটু ভিন্ন দিকে তাকাই, আমাদের দ্বিতীয় পর্ব। এখানে আমরা দেখব কিভাবে পুরো কৃষি ব্যবস্থাকেই বদলে দিয়ে মৌমাছিদের জন্য একটা নিরাপদ আশ্রয় বানানো যায়। আধুনিক চাষাবাদের যে ছবিটা আমাদের চোখে ভাসে, মানে মাইলের পর মাইল শুধু একটাই ফসল, ওটা মৌমাছিদের জন্য একটা সত্যিকারের মরুভূমি। এর ঠিক উল্টো চিত্রটাই হল অ্যাগ্রো ইকোলজি। এখানে চাষাবাদ করা হয় প্রকৃতির একটা অংশ হয়ে, তার বিরুদ্ধে গিয়ে নয়। অ্যাগ্রো ইকোলজির মূলমন্ত্রটাই হল বৈচিত্র্য। এখানে একসঙ্গে অনেক রকম ফসল চাষ করা হয়, মাটিতে জৈব সার দিয়ে তাকে জীবন্ত রাখা হয়, আর ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য রাসায়নিকের বদলে প্রকৃতির নিয়মকেই কাজে লাগানো হয়।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জমির চারপাশে বুনো ফুলের গাছ লাগানো হয়, যা মৌমাছিদের জন্য বছরভর খাবারে যোগান দেয়। এমনকি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাও এখন বিশ্বজুড়ে এই পদ্ধতিকে সাপোর্ট করছে। আমরা আমাদের আলোচনার শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা দেখব কিভাবে নতুন কিছু অর্থনৈতিক মডেল মৌমাছি আর মৌমাছি পালক দুজনের জন্যই একটা দারুণ পরিস্থিতি তৈরি করছে, যেখানে প্রকৃতি আর অর্থনীতি হাত ধরাধরি করে চলে। শুনলে অবাক হতে হয় যে বিশ্ববাজারে যে মধু বিক্রি হয় তার প্রায় ৩০% ভেজাল, মানে এর সাথে মেশানো হয় সস্তা সিরাপ। এর ফলে সৎ আর পরিশ্রমী মৌমাছি পালকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন, তাদের ব্যবসা ঝুঁকির মুখে পড়ে যায়। এই বিরাট সমস্যার একটা দারুণ সমাধান হতে পারে ব্লকচেন টেকনোলজি। সহজ করে বললে এর মাধ্যমে মধুর বোতলের গায়ে একটা ডিজিটাল আইডেন্টিটি কার্ড লাগিয়ে দেওয়া হয়। এতে মৌচাক থেকে দোকান পর্যন্ত মধুর পুরো যাত্রাপথের সব তথ্য রেকর্ড করা থাকে, যা কেউ বদলাতে পারে না। একজন ক্রেতা হিসেবে শুধু একটা কিউআর কোড স্ক্যান করেই মধুর উৎস আর বিশুদ্ধতা সম্পর্কে ১০০% নিশ্চিত হওয়া যায়, আর এর ফলে সৎ খামারিরাও তাদের পণ্যের সঠিক দাম পান। আরেকটা চমৎকার আইডিয়া হল বি ট্যুরিজম বা মৌমাছি পর্যটন। মানুষ এখন শুধু খাঁটি মধু কিনেই থামছে না, তারা একদম খামারে গিয়ে মৌমাছিদের এই আশ্চর্য জগৎটাকে কাছ থেকে দেখতে চাইছে। আর এর অর্থনৈতিক প্রভাব সেটা কিন্তু বিশাল। এই চার্টটাই দেখুন, এই ট্যুরিজমের কারণে একজন সাধারণ খামারির আয়ে ৩০ থেকে ৫০% পর্যন্ত বেড়ে যেতে পারে। এটা শুধু মধু বিক্রি করার চেয়ে অনেক বেশি লাভজনক আর টেকসই একটা মডেল। স্লোভেনিয়া, নিউজিল্যান্ড, ইটালি, এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এই নতুন ধারার পর্যটনের নেতৃত্ব দিচ্ছে। এটা শুধু একটা অর্থনৈতিক সুযোগই নয়, এটা মানুষকে প্রকৃতির সাথে আবার জুড়ে দেওয়ার এবং মৌমাছির গুরুত্ব বোঝানোর একটা দারুণ উপায়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মৌমাছির ভবিষ্যৎ কিন্তু কোনো একটা জাদুকরী সমাধানের ওপর নির্ভর করছে না, বরং এটা তৈরি হচ্ছে উচ্চ প্রযুক্তি আর প্রকৃতির গভীর জ্ঞানের এক চমৎকার সমন্বয়ের মাধ্যমে। এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে একসাথে নিয়ে এসেছে। একদিকে আছে টেকনোলজি, যেটা জরুরি মুহূর্তে হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করে। অন্যদিকে আছে অ্যাগ্রোইকোলজি, যেটা এমন একটা সিস্টেম তৈরি করে যেখানে সমস্যা তৈরিই হয় কম। আর সবশেষে নতুন অর্থনীতি, যা আমাদের সবাইকে সংরক্ষণে উৎসাহিত করে। কোনো একটা নয়, এই তিনটির মিশ্রণই আসল পথ। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা কি মৌমাছিদের জন্য একটা ভবিষ্যৎ বানাচ্ছি, নাকি তাদের সাথে নিয়ে একটা ভবিষ্যৎ গড়তে চাইছি? এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো আমাদের সবার ভবিষ্যৎ লুকিয়ে আছে।